হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। দেখো, আমরা পড়ছিলাম কোষের গঠন ও কার্য, যার অলরেডি আমাদের দুটো লেকচার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষের গঠন সংক্রান্ত বিভিন্ন মডেল। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম না, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কোষ পর্দার গঠন, সেটা আমরা ডিটেলসে দেখেছি সেখানে। আজকে আমরা পড়বো কোষ পর্দার গঠন সংক্রান্ত বিভিন্ন মডেল, এবং তার সাথে আমরা দেখব যে কোষ পর্দার মধ্য দিয়ে কিভাবে কোনো একটা বস্তুর পরিবহন হয়। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে মডেলটা আমরা পড়বো কোষ পর্দার গঠন সংক্রান্ত, সেটা হচ্ছে স্তরীয় নকশা। স্তরীয় নকশা বা যেটাকে আমরা কি বলি স্যান্ডউইচ মডেল। প্রথম তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন সায়েন্টিস্ট এই মডেলটাকে বর্ণনা করেছিল। কে মডেল বর্ণনা করেছিল? দেখো, ড্যানিয়েলি ও ড্যাভসন। কে বর্ণনা করেছিল? ড্যানিয়েলি ও ড্যাভসন, তাই তো। দেখো, সালটা মনে রাখবে, সালটা কত? 1935, 1935 খ্রিস্টাব্দে কিন্তু এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু বর্ণনা করেছিল। অ্যাকচুয়ালি এই মডেলটা কি বলতে চেয়েছে দেখো, আমরা সকলেই জানি স্যান্ডউইচ মানে কি। স্যান্ডউইচ মানে হচ্ছে যেমন দুটো ব্রেডের টুকরোর মাঝে তুমি সস এবং স্লাড নিয়ে পরে স্যান্ডউইচ তৈরি করো, ঠিক একইভাবে কোষ পর্দার গঠন যদি দেখো তাহলে দেখতে পাবে যে দুটো প্রোটিন স্তরের মাঝে কি আছে? ফসফোলিপিডের বাইলেয়ার। এবং অলরেডি আমরা এটা দেখে ফেলেছি আগের ক্লাসে। চলো তাহলে আমরা যদি একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে মনে করো আমরা জানি যে ফসফোলিপিডের বাইলেয়ার থাকে সেখানে। তাহলে মনে করো এরকম আমাদের ফসফোলিপিডের দুটো বাইলেয়ার আছে। ফসফোলিপিডের আমাদের এরকম দুটো বাইলিপিড আছে, বাইলেয়ার, ঠিক আছে। ফসফোলিপিডের বাইলেয়ার আছে। এবং তার সাথে সাথে আমরা কি জানি যে এই যে লিপিডের স্তর, এই লিপিডের স্তরের উপরে কি থাকে না, প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো লিপিডের স্তরের উপরেও থাকতে পারে, আবার স্তরের মাঝে কি প্রথিত অবস্থাও থাকতে পারে। আবার যদি আমরা এই লিপিড স্তরের নিচের দিকে, সেখানেও আমরা দেখতে পাবো এখানে কি থাকবে, এখানে প্রোটিনের স্তরগুলো থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের প্রোটিনের স্তর, মাঝে হচ্ছে আমাদের লিপিডের বাইলেয়ার মানে লিপিডের স্তর, আর তার নিচে যদি তুমি দেখো তাহলে এখানেও তুমি দেখতে পাবে কিসের স্তর? প্রোটিনের স্তর, মানে প্রোটিন লিপিড প্রোটিনের স্তর। তাহলে মাঝের তুমি যদি এই লিপিডের বাইলেয়ারটিকে দেখো, এই ফসফোলিপিডের মাঝে তুমি যদি এই বাইলেয়ারটিকে দেখো, তাহলে এই মাঝের বাইলেয়ারটার উপর দিকে আছে, সেখানেও আছে প্রোটিন, আর নিচ দিকে যদি দেখো সেখানেও আছে প্রোটিন। অলরেডি এর স্ট্রাকচারটা আমরা এর আগের ক্লাসে পড়েছি। তাহলে এখানে কীরকম হচ্ছে? ঠিক স্যান্ডউইচের মতো, উপরে একটা নিচে একটা প্রোটিন স্তর, উপরে একটা প্রোটিন স্তর, আর দুটো প্রোটিন স্তরের মাঝে ফসফোলিপিডের বাইলেয়ারটা আছে। তাহলে স্যান্ডউইচের মতন হচ্ছে। এটাকে বলা হয় স্তরীয় নকশা বা স্যান্ডউইচ মডেল। দেখো কি বলা হয়েছে, যে প্লাজমা পর্দার দ্বিস্তরীয় ফসফোলিপিড, অর্থাৎ মাঝের যে ফসফোলিপিডের দুটো স্তর আছে সেটি কি আছে না, স্যান্ডউইচের মতো বাইরের দুই দিক থেকে, অর্থাৎ উপরে এবং নিচে দুটি প্রোটিন স্তর দ্বারা আবদ্ধ থাকে। এটাকে আমরা কি বলেছিলাম? স্তরীয় নকশা বা স্যান্ডউইচ মডেল। কে দিয়েছিল? ড্যানিয়েল ড্যাভসন। ক্লিয়ার? চলো নেক্সট মডেল কি? নেক্সট মডেল হচ্ছে একক পর্দা নকশা বা ইউনিট মেমব্রেন মডেল। প্রথম তোমাকে মনে রাখতে হবে এটা কে দিয়েছিল। এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল জে.ডি. রবার্টসন। কে দিয়েছিল বলো? জে.ডি. রবার্টসন। সালটা কত ছিল? 1959। 1959-এ কিন্তু এই যে মডেলটা, এই মডেলটা দিয়েছিল। দেখো এই মডেলে কি বলা হয়েছিল, প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞানী রবার্টসন কি বলেছিল, এই যে কোষ পর্দার প্রোটিন, লিপিড এবং প্রোটিনের যে ত্রিস্তরীয় আবরণ, এটাকে সে একক পর্দা বা ইউনিট মেমব্রেন রূপে কিন্তু অভিহিত করেছিল, তাই তো। আমরা কি জানি না, আমরা জানি সেম স্ট্রাকচার, যে ফসফোলিপিডের বাইলেয়ার আছে। মনে করো এখানে কি আছে, এখানে ফসফোলিপিডের বাইলেয়ার আছে, এখানে ফসফোলিপিডের বাইলেয়ার আছে। এবং দেখো এই যে ফসফোলিপিডের বাইলেয়ার, এই বাইলেয়ারের উপরের দিকে যদি তুমি দেখো তাহলে সেখানেও কি আছে না, প্রোটিন আছে। এবং তুমি যদি নিচ দিকে দেখো তাহলে সেখানেও দেখতে পাবে কি না, সেখানেও তুমি দেখতে পাবে প্রোটিন আছে। তার মানে আমরা বলতে পারি প্রোটিনের স্তর, তারপরে লিপিডের স্তর, তারপরে নিচে প্রোটিনের স্তর। অর্থাৎ এটাকে আমরা কি বলেছিলাম? PLP, প্রোটিন লিপিড প্রোটিন। তাহলে এই যে প্রোটিন লিপিড প্রোটিনের ত্রিস্তরীয় আবরণ কোষ পর্দার, এটাকে রবার্টসন একক পর্দা বা ইউনিট মেমব্রেন রূপে অভিহিত করেছিল। এবং এই মডেলে কি বলা হলো দেখো, যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর চারিদিকে, একটা কোষের ভিতরে যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তো চারিদিকে অবস্থিত সকল কোষীয় পর্দা একই প্রকার প্রোটিন লিপিড প্রোটিন যুক্ত ত্রিস্তরীয় পর্দা। অর্থাৎ একটা কোষের ভিতরে গিয়ে পরে যদি তুমি প্রত্যেকটা কোষ পর্দার যদি গঠন দেখো, প্রত্যেকটা কোষ পর্দার বলতে যতগুলো কোষীয় অঙ্গাণু আছে, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর বাইরে কোষ পর্দা আছে। কিছু কিছু কোষীয় অঙ্গাণু আছে যাদের কোষ পর্দা নেই, যেমন রাইবোজোম, সেন্ট্রোজোম, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা পড়বো। কিন্তু তোমার একটা কোষের ক্ষেত্রে ম্যাক্সিমাম সমস্ত কোষীয় অঙ্গাণুর বাইরে কি থাকে? পর্দা থাকে। তো প্রত্যেকটা পর্দাকে যদি স্টাডি করো তাহলে দেখতে পাবে কি না, সকল কোষীয় পর্দা একই প্রকার প্রোটিন লিপিড আর প্রোটিনযুক্ত ত্রিস্তরীয় পর্দা হয়। এটাকে বলা হলো একক পর্দার নকশা।
ঠিক আছে। এবং তার সাথে দেখো এখানে কি বলা হলো, যে উপরের যে প্রোটিন স্তর সেটার যে পুরুত্ব, সেই পুরুত্ব হয় কত, 20 অ্যাংস্ট্রম। কত, 20 অ্যাংস্ট্রম। দেখো এটার যে পুরুত্ব অর্থাৎ তার যে ওয়াইডটা সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। কত দেখো, 20 অ্যাংস্ট্রম। ক্লিয়ার। এরপর দেখো তুমি যদি লিপিড স্তরের দেখো তাহলে সেখানে পাবে 35, 35 অ্যাংস্ট্রম। এটা কত, 35 অ্যাংস্ট্রম। এবং নিচের প্রোটিনের যদি স্তর দেখো সেম, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তাহলে টোটাল একটা কোষ পর্দা যদি ওয়াইড বা পুরুত্ব যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে কত, টোটাল 20 20 40 75। তাহলে টোটাল তুমি যদি একটা কোষ পর্দার পুরুত্ব দেখো তাহলে সেটার কত হচ্ছে 75 অ্যাংস্ট্রম, তাই তো। তাহলে একক পর্দা নকশা যেটা দিয়েছিল জেডিড রবার্টসন, সেখানে এটাই বলা হলো। কিন্তু দেখো এই যে তোমার মডেলটা এর কিছু অসম্পূর্ণতা আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য অসম্পূর্ণতা হলো সেটা হচ্ছে সকল কোষীয় পর্দার পুরুত্ব কিন্তু সমান নয়। মনে রাখবে যে সকল কোষীয় পর্দার, এখানে আমি বলতে পারি যে সকল কোষীয় পর্দার পুরুত্ব, সকল কোষীয় পর্দার পুরুত্ব সমান নয়। কিন্তু এখানে কি বলা হয়েছিল, যে তুমি কোষ পর্দার যত যা পাবে কোষীয় অঙ্গাণুর মধ্যে সবগুলো কি না একই ধরনের প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে যুক্ত, এবং সবার ক্ষেত্রে সেম পুরুত্ব থাকবে। অর্থাৎ প্রোটিনের স্তরটা 20 অ্যাংস্ট্রম, লিপিডের বাইলেয়ারটা 35 অ্যাংস্ট্রম এবং নিচের প্রোটিনের স্তরটা 20 অ্যাংস্ট্রম। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা কোষীয় পর্দার পুরুত্ব কিন্তু সমান নয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এর একটা অসম্পূর্ণতা, কার, এই একক পর্দা নকশার। ঠিক আছে। এবারে দেখো এটা বাদ দিও, এরপরে আমরা আরেকটা মডেল দেখবো। সেই মডেলটা কি, সেই মডেলটা হচ্ছে তরল মোজাইক মডেল। তাহলে যত যা মডেল দিয়েছিল তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটা ছিল সেটা কিন্তু ছিল তরল মোজাইক মডেল। চলো তাহলে নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি দেখবো না, সেটা আমরা দেখবো তরল মোজাইক মডেল। তরল মোজাইকে কি বলছে দেখো, এখানে বলছে যে তার আগে জেনে রাখবে যে এখানে কে কে দিয়েছিল, সিঙ্গার ও নিকলসন। দেখো কে কে দিয়েছিল, সিঙ্গার ও নিকলসন। সালটা কত ছিল, সালটা ছিল 1972, সালটা ছিল 1972। দেখো এখানে কি বলা হলো, এখানে বলা হলো যে প্লাজমা পর্দার লিপিড স্তরের মাঝে, উপরে ও নিচে, অর্থাৎ দেখো মাঝে যে লিপিড স্তরটা দেখছো তার উপরে বা নিচে বা তার মাঝে, অর্থাৎ তার মাঝেও প্রথিত অবস্থায় থাকতে পারে কোনো প্রোটিন, প্রথিত অবস্থায় থাকতে পারে কোনো প্রোটিন। তাহলে প্লাজমা পর্দার লিপিড স্তরের মাঝে, উপরে ও নিচে বিক্ষিপ্তভাবে প্রোটিন কণাগুলি আংশিক বা সম্পূর্ণরূপে হিমশৈল বা মোজাইক পাথরের মতো প্রথিত থাকে এবং উভয় অনু স্থান পরিবর্তন করতে পারে। এটা হচ্ছে তরল মোজাইক মডেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, এখানে দেখো আমাদের যে গঠনে আমরা যেটা দেখেছি যে আমাদের এটা হচ্ছে লিপিডের বাইলেয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের লিপিডের বাইলেয়ার, যেটাকে আমি একটা স্তর ধরছি লিপিড। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে প্রোটিনের স্তর, আর তার সাথে নিচে আমাদের এটা কি, এটা হচ্ছে প্রোটিনের স্তর। এখন দেখো তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই যে লিপিডের যে স্তরটা দেখতে পাচ্ছ, এই লিপিডের স্তরের দেখো উপরে, লিপিডের স্তরের নিচে এবং লিপিডের স্তরের মাঝে প্রোটিনগুলো আছে। ঠিক কিসের সাথে তুলনা করা হয়েছে দেখো, এক, হিমশৈল, আর দুই কার সাথে, মোজাইক পাথর। এই দুটো জিনিসের সাথে তুলনা করা হয়েছে কাকে, এই প্রোটিনগুলো লিপিডের উপরে কেমনভাবে থাকছে। তখন হিমশৈল অর্থাৎ মনে করো তুমি যদি সমুদ্রের জলে বা কোনো জলাশয়ে বড় যদি তুমি বরফকে রেখে দাও তাহলে বরফটা কি হবে, ওই জলের উপরে ভাসতে থাকবে। ঠিক একইভাবে লিপিড স্তরের উপরে প্রোটিনগুলো দেখো ভাসছে। তাহলে এটা কার সাথে তুলনা করলো, হিমশৈলের সাথে তুলনা করলো। আরেকটা জিনিস এখানে বলা হয়েছে মোজাইক পাথরের মতো। মোজাইক পাথর বলতে আমাদের বাড়ির মেঝেতে যে মোজাইক করা হয়, সেই মোজাইকে তুমি দেখবে বিভিন্ন কালারের পাথর দেওয়া হয়। ঠিক কীরকম লাগে, যে আমাদের মেঝের উপরে বিভিন্ন কালারের পাথরগুলো কি আছে, ভাসমান অবস্থায় থাকে। ঠিক একইভাবে লিপিড স্তরের উপরে যে প্রোটিনগুলো দেখতে পাচ্ছ সেই প্রোটিনগুলো ঠিক ওই মোজাইক পাথরের মতো প্রথিত অবস্থায় আছে এবং ভাসমান অবস্থায় আছে। তাহলে দুটো জিনিসের সাথে এখানে তুলনা করলো, কাকে তুলনা করলো না, লিপিড স্তরের উপরে প্রোটিনের অবস্থানটিকে। অর্থাৎ গোটা কোষ পর্দাটাকে যদি তুমি দেখো তাহলে দেখতে কীরকম লাগছে, ঠিক যেমন জলাশয়ের উপরে বরফ ভাসছে অর্থাৎ হিমশৈলের মতো, বা ঠিক মেঝেতে তোমার যেমন পাথর দেওয়া হয় মোজাইক পাথর, ঠিক তার মতো তুমি দেখতে পাবে যে লিপিড স্তরের উপরে বা নিচে বা লিপিড স্তরের মাঝে বিভিন্ন প্রোটিন অণু প্রথিত অবস্থায় আছে। এটাই হচ্ছে কি তরল মোজাইক মডেল, বা যেটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি। বারবার ধরে বলছি, মনে রাখবে কে দিয়েছিল, সিঙ্গার ও নিকলসন। সালটা ছিল 1972। ঠিক আছে। আর কার সাথে তুলনা করেছিল, কাকে না, লিপিড স্তরের উপরে প্রোটিনগুলো ভাসমান আছে বা উপরে আছে বা নিচে আছে বা প্রথিত অবস্থায় আছে দুটো জিনিসের উপরে, এক হিমশৈলের সাথে আর দুই মোজাইক পাথরের মতো।
আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের 3টা কোষ পর্দার মডেল। বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা বিভিন্নভাবে তাদের নিজেদের মতো এক্সপ্লেন করেছিল। তার মধ্যে মনে রাখবে সবচেয়ে অ্যাকসেপ্টেবল মডেল যেটা, সেটা কিন্তু এই তরল মোজাইক মডেল, বা যেটাকে আমরা কি বলছি, তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল, যেটা কে দিয়েছিল, সিঙ্গার ও নিকলসন। তাহলে এই 3টা মডেল, এই 3টা মডেল দেওয়া হয়েছিল কি সংক্রান্ত, কোষ পর্দার গঠন সংক্রান্ত। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা কি দেখবো, দেখো এবার আমরা দেখবো যে কোষ পর্দার মধ্য দিয়ে কোনো একটা বস্তু কিভাবে পরিবাহিত হয়। তাহলে নেক্সট টপিক আমাদের কি, নেক্সট টপিক হচ্ছে কোষ পর্দার মধ্য দিয়ে বিভিন্ন বস্তু কিভাবে পরিবাহিত হয়। তার আগে একটা জিনিস ক্লিয়ার দেখে নাও, মনে রাখবে কোনো কোষ কিন্তু আইসোলেটেড অবস্থায় থাকতে পারেনি। তার মানে অর্থাৎ একটা কোষ, সেই কোষের কোনো বস্তু বাইরে থেকে প্রয়োজন হয়, আবার কোনো বস্তু একটা কোষ থেকে বাইরে যেতে হয়। সাপোজ মনে করে এটা যদি একটা কোষ হয়, তাহলে এই কোষের বিভিন্ন বিপাক ক্রিয়া পরিচালিত করার জন্য, বিভিন্ন মেটাবলিক রিয়াকশন ক্রিয়া করার জন্য বিভিন্ন ধরনের উৎসেচকের প্রয়োজন, অর্থাৎ প্রোটিনের প্রয়োজন। তাহলে এই কোষটার এমন কিছু প্রোটিন বা এমন কিছু আয়ন বা এমন কিছু বস্তু আছে যেগুলো কি হবে, বাইরের দিক থেকে আসতে হবে। আবার এই কোষটাতে উৎপন্ন বিভিন্ন ধরনের প্রোটিন বলো বা বিভিন্ন ধরনের বস্তু বলো, তাকে আবার কোষটার থেকে বাইরে যেতে হবে। অর্থাৎ কোনো একটা কোষ আইসোলেটেড অবস্থায় থাকতে পারে না আমাদের শরীরের মধ্যে। তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে কোনো বস্তু আসবে, আবার কোষ থেকে কোনো বস্তু কোষ থেকে বাইরেও বার হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোষান্তর পরিবহন একান্ত প্রয়োজন। আর এই কোষান্তর যে পরিবহনটা, এই পরিবহনটা কিসের মাধ্যমে হবে, এই যে কোষ পর্দা, সেই কোষ পর্দার মাধ্যমে। অর্থাৎ কোষ পর্দাকে ক্রস করে পরে কোষ থেকে কোনো বস্তু বাইরে যাবে, আবার বাইরে থেকে কোনো বস্তু কোষের ভিতরে প্রবেশ করবে। তার মানে আমাদেরকে দেখতে হবে যে এই কোষ পর্দার মধ্য দিয়ে কিভাবে কোনো একটা বস্তু পরিবাহিত হয়। ঠিক আছে, এখন দেখো এই কোষ পর্দার মধ্যে যে পরিবহনটা হয়, এটা কিন্তু দুটো পদ্ধতিতে হয়। মেনলি কোটা পদ্ধতিতে হবে, মেনলি দুটো পদ্ধতিতে হয়। তাহলে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে এই কোষ পর্দার মধ্য দিয়ে কোনো বস্তুর আদান প্রদান পরিবহন মেনলি দুটো পদ্ধতিতে হয়। দেখো, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, বা যেটাকে আমরা বলতে পারি প্যাসিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে সক্রিয় পরিবহন, আরেকটা হচ্ছে সক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্যাসিভ ট্রান্সপোর্ট, আর এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সক্রিয় পরিবহন মিন্স অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাই তো। আর নিষ্ক্রিয় পরিবহন মানে কি, প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট, এই দু ধরনের পরিবহন কিন্তু কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। দেখো প্রথমে মনে রাখবে যেটা নিষ্ক্রিয় পরিবহন, দেখো এই নিষ্ক্রিয় পরিবহনে এটিপির কোনো প্রয়োজন হবে না। তাহলে ফার্স্ট ক্যারেক্টার যেটা আমরা দেখব সক্রিয় পরিবহনের, সেটা কি দেখব না, জৈব শক্তির সাহায্য ছাড়াই হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট এর মনে রাখবে যে জৈব শক্তির, জৈব শক্তির, দ্যাটস মিনস আমরা যেটাকে এটিপি বলে থাকি, জৈব শক্তির সাহায্য ছাড়াই, জৈব শক্তির সাহায্য ছাড়াই, ফার্স্ট পয়েন্ট মনে রাখবে। তাহলে দেখো নিষ্ক্রিয় পরিবহনে কি হবে না, কোনো এটিপির প্রয়োজন হবে না। অর্থাৎ কোষ পর্দার মধ্য দিয়ে কোনো বস্তুর যে আদান প্রদান হবে সেখানে কোনো এটিপির সাহায্যের প্রয়োজন হবে না। তাহলে জৈব শক্তির সাহায্য ছাড়াই। নেক্সট, নিষ্ক্রিয় যে পরিবহন, সেই নিষ্ক্রিয় পরিবহনে কি হয় দেখো না, নিষ্ক্রিয় পরিবহনে কি হবে না, উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বে অণু বা আয়নের পরিবহন হয়। তাহলে আমরা বলতে পারি কি না, উচ্চ গাঢ়ত্ব থেকে, এখানে কি হবে দেখো, উচ্চ গাঢ়ত্ব থেকে, উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বে, উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বে কি হবে না, বিভিন্ন ধরনের কণা বলতে পারো বা বিভিন্ন ধরনের আয়ন বলতে পারো। তাহলে অণু বা আয়ন গাঢ়ত্বে, অণু বা আয়নের পরিবহন হয়। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে না, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো অণু বা আয়নের পরিবহন হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা সক্রিয় পরিবহনের কথা বলি, তাহলে এখানে মনে রাখবে অবশ্যই মাস্ট এটিপির প্রয়োজন হবে। অর্থাৎ দেখো আমরা যদি সক্রিয় পরিবহনের কথা বলি, তাহলে এখানে জৈব শক্তির প্রভাবে, এখানে কি পরিবহনটা কি হবে না, জৈব শক্তির প্রভাবে হবে। তাহলে জৈব শক্তির, দ্যাটস মিনস এটিপি।
তাহলে জৈব শক্তির প্রভাবে হয়, অর্থাৎ এখানে এটিপি কিন্তু প্রয়োজন হবে, তাই তো। আরেকটা জিনিস এখানে সবসময় মনে রাখবে যে কম গাঢ়ত্বযুক্ত স্থান থেকে বেশি গাঢ়ত্বযুক্ত স্থানে পরিবাহিত হবে। তাহলে বিভিন্ন ধরনের অণু কি হবে না, দেখো কম গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্বযুক্ত স্থানে অণু বা আয়নের পরিবহন হবে, অণু বা আয়নের পরিবহন হয়। ক্লিয়ার? তাহলে প্রথমে আগে এই দুটো জিনিস ক্লিয়ার করে নাও যে কোষ পর্দার মধ্য দিয়ে যখন পরিবহন হবে সেই পরিবহনটা মেনলি দুটো পদ্ধতি। কিটা পদ্ধতি? দুটো পদ্ধতি। কি কি? একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন আর একটা হচ্ছে সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি হয়, এক কথায় মনে রাখবে, বাস একটাই কথা, যে পরিবহনে তোমার কোনো এটিপির প্রয়োজন হবে না তার মানে সেটা নিষ্ক্রিয় পরিবহন। সেকেন্ডলি, যে পরিবহনে তোমার ডাইরেক্ট এটিপির প্রয়োজন হবে, ডাইরেক্ট নাও হতে পারে, সেটা আমরা দেখছি পরে, যদি এটিপির প্রয়োজন হয় তখন সেটাকে কি বলবো? সক্রিয় পরিবহন। এবারে নিষ্ক্রিয় পরিবহনে কি হয়, কোনো অণু বা আয়নের পরিবহন বেশি গাঢ়ত্বযুক্ত স্থান থেকে কম গাঢ়ত্বযুক্ত স্থানে হয় এবং কতক্ষণ হতে থাকে? যতক্ষণ পর্যন্ত উভয়ের গাঢ়ত্ব সমান না হয়। কিন্তু দেখো সক্রিয় পরিবহনে কি হয়, সক্রিয় পরিবহনে কম গাঢ়ত্বযুক্ত স্থান থেকে উচ্চ গাঢ়ত্বযুক্ত স্থানে যায়, তার জন্যই তো এটিপির প্রয়োজন হচ্ছে। যদি মনে করো এখানে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্ব দিয়ে কোনো বস্তু যেতে হতো, তাহলে আমার থোড়ি না এটিপির প্রয়োজন হতো, তাহলে তখন সেটা সক্রিয় হতো না, নিষ্ক্রিয় হয়ে যেত। কিন্তু এখানে আমার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকেই আমাকে যেতে হচ্ছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকেই আমাকে যেতে হচ্ছে। অলরেডি আমার ঘনত্ব কম আছে, সেইখান থেকে কোনো অণু বা আয়নকে সেই বেশির দিকেই যেতে হচ্ছে, তার জন্যই তো আমাদের কিসের প্রয়োজন হচ্ছে? এটিপির প্রয়োজন হচ্ছে। ক্লিয়ার? তাহলে নিষ্ক্রিয় পরিবহন আর সক্রিয় পরিবহন পুরোপুরি ক্লিয়ার, কোনো কোশ্চেন নেই। এবার দেখো আমরা কি করব, এই যে নিষ্ক্রিয় পরিবহন এটাকে আমরা দেখব যে কত ধরনের হয়, কিভাবে হয়, আর তারপরে আমরা দেখব সক্রিয় পরিবহন সেটা কত ধরনের হয় এবং কিভাবে হয়। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো নিষ্ক্রিয় পরিবহন। এখন যদি আমরা নিষ্ক্রিয় পরিবহনের কথা বলি, তাহলে প্রথমে আমরা জেনে নিয়েছি যে নিষ্ক্রিয় পরিবহনে কি হয় না, নিষ্ক্রিয় পরিবহনে কোনো এটিপির প্রয়োজন হয় না। নিষ্ক্রিয় পরিবহনে কি হয় না, কোনো এটিপির প্রয়োজন হয় না। এখন দেখো এই যে নিষ্ক্রিয় পরিবহন, এই নিষ্ক্রিয় পরিবহন বিভিন্ন ধরনের হতে পারে। কি ধরনের হতে পারে? চলো ডাইরেক্ট আমরা যদি একটা ছবি আঁকি তাহলে আমরা দেখতে পাবো। মনে করো সাপোজ এটা হচ্ছে একটা কোষ পর্দা, সাপোজ মনে করো এটা হচ্ছে একটা কোষ পর্দা। এখন দেখো এই যে কোষ পর্দা, ফসফোলিপিড বাইলেয়ার, যেটা অলরেডি আমাদের এর গঠন পড়া হয়ে গেছে, এটা হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার, তাই তো। দেখো এর উপরে প্রোটিন আছে, নিচেও প্রোটিন আছে, মাঝে প্রথিত অবস্থায় প্রোটিন আছে, যেগুলো আমি এখন করছি না আপাতত। এখন মনে করো কোনো একটা দ্রবণ, সেই দ্রবণের অণু, বিশেষ করে সেই দ্রবণের আমরা যদি দ্রাবের অণু কথা বলি, সেই দ্রাবের অণু কি হবে, মনে করো বেশি ঘনত্ব আছে, সাপোজ এখানে কোনো একটা অণুর ঘনত্ব বেশি আছে, ভালো করে বুঝে নাও, এখানে কোনো একটা অণুর ঘনত্ব বেশি আছে, হাই কনসেন্ট্রেশন। তাহলে এটা কি? এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন, অর্থাৎ বেশি ঘনত্ব আছে। তাহলে বেশি ঘনত্ব থেকে অণুগুলো এই ফসফোলিপিড বাইলেয়ারকে ক্রস করে করে আরামসে সে ভিতরে প্রবেশ করে যাবে। আরামসে সে কি করবে না, আরামসে সে ভিতরে প্রবেশ করে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিফিউশন বা ব্যাপন। কি বলবো? সাধারণ ব্যাপন। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সাধারণ ব্যাপন বা সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন। ব্যাপন আমরা কাকে বলি? সবাই পড়েছো এবং সবাই জানো, ব্যাপন মানে হচ্ছে যখন দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে, তখন সেই দ্রবণের দ্রাবের যে কণাগুলো সেগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে আসবে। কতক্ষণ আসবে? যতক্ষণ না পর্যন্ত উভয়ের ঘনত্ব সমান না হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, তুমি যদি একটা রুমে কোনো স্প্রে করো, তাহলে একটু পরে দেখবে গোটা রুমটাতে সে স্প্রের যে স্মেলটা, গন্ধটা, সেটা কিন্তু ছড়িয়ে গেছে। কেন? যেখানে তুমি স্প্রে করছো ওখানে কি হচ্ছে, কণাগুলোর ঘনত্ব বেশি, কিন্তু রুমের চারিদিকে তার ঘনত্ব কম। তখন কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে চারিদিকে ছড়েছে কম ঘনত্বের দিকে, এবং একটু পরে যখন গোটা রুমটাতে ভরে যাবে তোমার
স্প্রেটা, তখন কি হবে, তখন কিন্তু আর মুভ করবে না, অর্থাৎ ঘনত্ব সমান হয়ে গেছে। অর্থাৎ ব্যাপন মানে হচ্ছে যে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে যদি তুমি রাখো তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে দ্রাবের কণা মুভ করবে। কতক্ষণ মুভ করবে? যতক্ষণ না পর্যন্ত উভয়ের ঘনত্ব সমান হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সাধারণ ব্যাপন বা সিম্পল ডিফিউশন। এবার দেখো, যদি মনে করো সাপোজ যে কোণাটা আসছে সেই কোণাটার সাইজটা সাপোজ মনে করো বড় হয়ে গেল, বা মনে করো সেই কোণাটার সাইজটা বড়র সাথে সাথে আরেকটা জিনিস, সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল পোলার মলিকুল। তখন কি হবে? তখন কিন্তু দেখো ডাইরেক্ট এরকম কোষ পর্দাটাকে ভেদ করে পরে ভিতরে প্রবেশ করতে পারবে না, তখন কিছু প্রোটিনের প্রয়োজন পড়বে। তখন সেম ব্যাপনেই হবে, কিন্তু তখন সেটাকে আমরা কি বলবো? সহায়ক ব্যাপন। আরেকবার বলছি, দেখো আমরা জানি যে এই যে লিপিডের যে স্তর তুমি দেখতে পাচ্ছ, এই লিপিডের দেখো আমরা অলরেডি আগের ক্লাসে পড়েছি, লিপিডের এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টেল। দেখো হেডটা কি? এই হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ সে কি হয় না, জলের প্রতি তার আকর্ষণ আছে। কিন্তু দেখো টেলগুলো কি হচ্ছে? টেলগুলো হচ্ছে কি? টেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ জলের প্রতি বিকর্ষণ আছে। তাহলে মনে করো কোনো যদি পোলার মলিকুল বা ওয়াটার মলিকুল যদি মনে করো এর মধ্য দিয়ে ক্রস করতে চায়, যে কোনো পোলার মলিকুল বা কোনো আদার্স কোনো মলিকুল যদি এটার মধ্যে ক্রস করতে চায়, তখন সেই পোলার মলিকুলের সংস্পর্শে আসা মাত্র এখানে টেলগুলো কি হয়ে যাবে? প্রবলেম হয়ে যাবে। তার জন্যে এর মধ্য দিয়ে কোনো পোলার মলিকুল কিন্তু ক্রস করতে পারবে না, এর মধ্যে দিয়ে কোনো পোলার যে মলিকুল, সে পোলার মলিকুল কিন্তু ক্রস করতে পারবে না। তাহলে নর্মাল কি আসবে দেখো, তাহলে এই যে তোমার এই যে কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে কণাগুলো এলো, এর ক্যারেক্টার কি হতে হবে? এর ক্যারেক্টার হতে হবে যে কণাগুলো আসছে সেগুলো ছোট সাইজের হতে হবে। তার মানে এখানে যে কণাগুলো বা আয়নগুলো, সেগুলো কি হতে হবে? সাইজটা তাদের ছোট হতে হবে। ক্লিয়ার? সেকেন্ড, এই যে কণাগুলো, এই কণাগুলোকে কি হতে হবে? নন পোলার হতে হবে। কি হতে হবে? নন পোলার হতে হবে। তাহলে এগুলোর সাইজ কি হতে হবে? ছোট হতে হবে। তারপর কি হতে হবে? নন পোলার হতে হবে। আর তার সাথে সাথে লিপিড সলিউবল হতে হবে। এই যে কণাগুলো, এই কণাগুলোকে কি হতে হবে? লিপিডে দ্রাব্য। কি হতে হবে দেখো? লিপিডে দ্রাব্য। এই ক্যারেক্টারগুলি যদি থাকে কোনো অণু বা কণার, তখন তারা এই সাধারণ ব্যাপনের মাধ্যমে ডাইরেক্ট চলে আসবে, কোষ পর্দা ক্রস করবে। কিন্তু সাপোজ মনে করো এর উল্টো যদি হয়, কোনো কোণার সাইজ মনে করো বড় বড়, এই লিপিডের স্তরকে ক্রস করার মতো অত ছোট কোণা নয়, তার থেকে বড় সাইজ, তাহলে সে কি করে সিম্পল আসতে পারবে? সেকেন্ডলি, সে যদি পোলার হয়, পোলার হলে তখন কি প্রবলেম? তখন এই যে লিপিডের যে তেলগুলো, এই তেলগুলো প্রবলেম। তাহলে পোলার মলিকুল কখনোই এই লিপিডকে ক্রস করে পরে আসতে পারবে না। সেকেন্ড, সে যদি লিপিডে দ্রব্য না হয়, তাহলে এর যদি উল্টো হয়, অর্থাৎ সাইজগুলো যদি বড় হয়, কোনো কোণাটা যদি পোলার হয় এবং কোণাটা যদি লিপিডের দ্রব্য না হয়, তখন কিন্তু ফসফোলিপিডকে এরকম ক্রস করে পরে ওই কণাগুলো আসতে পারবে না। তখন কি হবে দেখো, তখন কিছু প্রোটিনের সাহায্য নিতে হবে। তখন কি করতে হবে? কিছু প্রোটিনের সাহায্য নিতে হবে। সাপোজ মনে করো এখানে কোনো একটা প্রোটিন আছে, সাপোজ মনে করো এখানে কোনো একটা প্রোটিন আছে, সাপোজ মনে করো এখানে কোনো একটা প্রোটিন আছে। ঠিক আছে, আমরা তো আগেই বলেছি যে লিপিডের স্তরের মধ্যে প্রোটিনগুলো প্রথিত অবস্থাও থাকতে পারে, উপরেও থাকে, নিচেও থাকে এবং প্রথিত অবস্থাও থাকে। এখন তখন কি হবে? এই যে কণাগুলো, যে কণাগুলোর আমি কথা বলছি, যেগুলো কি সাইজে বড় বড়, যে কণাগুলো সাইজে বড় বড়, যেগুলো লিপিডে দ্রাব্য নয়, অর্থাৎ পোলার মলিকুল, তারা কি করবে? এই যে লিপিড স্তরের মাঝে যে প্রোটিনটা আছে, এই প্রোটিনের সাহায্যে সে কিন্তু এই কোষ পর্দাটাকে ক্রস করবে। কিন্তু এটার ক্ষেত্রেও সেম, হাই থেকে লো, অর্থাৎ এদিকে এর কনসেন্ট্রেশন হাই আছে আর এদিকে কি আছে? লো আছে। তাহলে দেখো হাই কনসেন্ট্রেশন থেকে কোনো কোনো লো কনসেন্ট্রেশনে আসছে, এবং কতক্ষণ আসবে? যতক্ষণ পর্যন্ত উভয়ের ঘনত্ব সমান হবে। তার মানে এটা কি ব্যাপন? হ্যাঁ, একদম ব্যাপন। কিন্তু ব্যাপন হলেও সেই ব্যাপনটাকে সাহায্য করছে একটা প্রোটিন, সেই প্রোটিনের সাহায্যে ব্যাপন হচ্ছে। তাহলে ব্যাপন তো হচ্ছে, বাট সেটাকে সাহায্য করছে কোনো একটা প্রোটিন। তাহলে এটাকে কি বলবো? সিম্পল ব্যাপন বা সাধারণ ব্যাপন না বলে পরে আমরা এটাকে কি বলবো? সহায়ক ব্যাপন। অর্থাৎ ব্যাপন হতে সাহায্য করছে কোনো একটা প্রোটিন। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলবো এখন বলো? এটাকে আমি বলবো সহায়ক, এটাকে আমি বলবো এখন সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ওকে, তাহলে দেখো নিষ্ক্রিয় পরিবহন মানে ডাইরেক্ট কোনো এটিপির কোনো এখানে প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে এটিপির প্রয়োজন হবে না, অথচ মেমব্রেন ক্রস করে পরে কেউ যাবে, তাহলে সেটা কত ধরনের হতে পারে? এক, সাধারণ ব্যাপন। কখন সাধারণ ব্যাপন হবে? যে কোণাটা যাবে সেই কোণাটা যদি সাইজে ছোট হয়, সেই কোণাটা যদি লিপিডে দ্রাব্য হয়, সেই কোণাটা যদি নন পোলার হয়, সে আরামসে ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোষ পর্দাকে ক্রস করে পরে আসবে। সিম্পল ডিফিউশন।
কিন্তু মনে করো কোনো কণাটার যদি সাইজটা বড় হয়, কোনো কণাটা যদি লিপিড দ্রব্য না হয়, সে যদি পোলার হয়ে যায়, তখন কিন্তু লিপিডকে ক্রস করে পরে সে কিন্তু আসতে পারবে না। তার জন্য তাকে সাহায্য নিতে হয় প্রোটিন। কোন প্রোটিনকে? এই ফসফোলিপিডের মাঝে প্রথিত অবস্থায় আছে যে প্রোটিন, সেই প্রোটিনের সাহায্যে সে কিন্তু ক্রস করছে। এখানেও সেম, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন আসছে, তার মানে এটাও হচ্ছে ব্যাপন, বাট সেই ব্যাপনটা কারো সাহায্য হচ্ছে, তার জন্য এটা হচ্ছে সহায়ক ব্যাপন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো ব্যাপন বাদ দিয়েও এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অভিস্রবণ, অসমোসিস। অভিস্রবণের ক্ষেত্রেও কিন্তু মেমব্রেন ক্রস করতে পারে, কিন্তু অভিস্রবণ যখনই বলবে তার মানে কার ক্রস করবে? দ্রাবকের অণু। তাহলে দেখো এটা বাদ দিয়েও আরেকটা আমাদের কনসেপ্ট আছে এখানে, সেটা হচ্ছে কি? অভিস্রবণ। তাহলে এই দুটো কি? এই দুটো হচ্ছে ব্যাপন, সাধারণ ব্যাপন আর সহায়ক ব্যাপন, মানে দুটোই কি? ব্যাপন। ব্যাপনের ক্ষেত্রে কি হয় বলতো? দ্রাবের কণা মুভ করে। চলো এখানে তোমাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট দিচ্ছি যে ব্যাপন আর অভিস্রবণের ব্যাপারটা কি। মনে করো তোমার এখানে একটা দ্রবণ আছে, সাপোজ মনে করো এখানে তোমার পাত্রে একটা দ্রবণ আছে। আচ্ছা বলো তো দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে, দেখো দ্রবণ মানে হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক। তাহলে মনে করো এটা হচ্ছে একটা দ্রবণ, আর মনে করো এটাও হচ্ছে একটা দ্রবণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। দ্রবণ কাকে বলে বলো? আমরা ছোট থেকে পড়ে আসছি। দ্রবণ মানে হচ্ছে দেখো দ্রাব প্লাস দ্রাবক, তাই তো? দ্রাব প্লাস দ্রাবক। সেম এখানেও দ্রবণ মানে কি? দ্রাব প্লাস দ্রাবক। এখন দেখো কোন একটা দ্রবণকে তুমি কখন ঘন বলবে আর কখন তুমি পাতলা বলবে বা কম গাঢ়ত্ব বলবে। মনে করো তুমি মনে মনে কল্পনা করো তুমি একটা শরবত করছো, ঠিক আছে? সেই শরবতে যদি মনে করো জলের পরিমাণটা বেশি থাকে এবং যদি চিনির পরিমাণটা কম থাকে, তাহলে সেই শরবতটাকে তুমি কি শরবত বলে? গাঢ় না পাতলা? পাতলা বলবে। তার মানে এখানে জলটা বেশি থাকছে, জলটা মানে কি? দ্রাবক বেশি থাকছে। তাহলে এখানে দেখো দ্রাবক যদি মনে করো বেশি থাকে, দ্রাবক সাপোজ বেশি থাকে, দেখো আমি তীর চিহ্নটা উপর দিকে লিখছি মানে কি? বেশি। আর দ্রাবের পরিমাণ যদি মনে করো কম থাকে, ভালো করে দেখো, দ্রাবকের পরিমাণ বেশি মানে শরবতে জলের কথা তুমি কল্পনা করো যে জলটা বেশি আছে, আর দ্রাবক কম মানে চিনিটা কম আছে, মানে সেই শরবতটা কি? পাতলা না কি? সেই শরবতটা পাতলা। তার মানে এটাকে আমি বলতে পারি কম গাঢ়। তাহলে এটাকে আমি কি বলতে পারি? কম গাঢ়ত্ব। তাহলে এটাকে আমি বলতে পারি এই দ্রবণটা কি? এই দ্রবণটা কম গাঢ়ত্ব। আবার মনে করো কোন একটা দ্রবণ, সেই দ্রবণে দ্রাবের পরিমাণ বেশি আর দ্রাবকের পরিমাণ কম। মানে তুমি সেই শরবতের কথা মনে করো, কল্পনা করো যে জলের পরিমাণ কম হচ্ছে, চিনির পরিমাণ তুলনামূলক বেশি হচ্ছে, তার মানে কি? দ্রাবের পরিমাণ বেশি, দ্রাবকের পরিমাণ কম। তাহলে বলো এই দ্রবণটা কি? ঘন দ্রবণ। তাহলে এই দ্রবণটা কি হবে না? গাঢ়ত্ব বেশি, এর গাঢ়ত্ব বেশি, গাঢ়ত্ব বেশি। ক্লিয়ার? এবারে বলো এর মধ্য দিয়ে মুভ করার মতন কটা জিনিস আছে? দুটো জিনিস আছে, এক দ্রাব আর দুই দ্রাবক। সবসময় মনে রাখবে বেশি থেকে কমের দিকে যাবে। কোথা থেকে যাবে? বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে বলো এই দ্রবণে, এই দ্রবণে কে বেশি আছে? দ্রাব বেশি আছে। এই দ্রবণে দ্রাব কম আছে। তার মানে দ্রাবটা কোথা থেকে কোথায় যাবে? দ্রাবটা এইখান থেকে এইখানে যাবে। তাহলে এইখান থেকে এখানে কে যাচ্ছে? দ্রাবটা। ক্লিয়ার? কারণ এখানে দ্রাব বেশি আছে, এখানে দ্রাব কম আছে, তাহলে স্বাভাবিক বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে দ্রাবটা এদিকে গেল। তার সাথে সাথে আরেকটা জিনিস তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে দ্রাবক কোথায় বেশি আছে? দ্রাবক এখানে বেশি আছে, এখানে কম, মানে বেশি থেকে কম আসবে, মানে দ্রাবকটা তোমার এইখান থেকে এইখানে আসবে, দ্রাবকটা এইখান থেকে এইখানে আসবে। তাহলে দেখো একটা দ্রবণের মধ্যে দ্রাব ও দ্রাবক দুদিকে দেখো মুভ করছে। দ্রাবটা কি করছে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে, কিন্তু দেখো দ্রাবকটা কম ঘনত্ব থেকে বেশিতে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তার মানে কোন একটা দ্রবণে যদি দ্রাবের অণু যেতে চায়, তাহলে সেটা কি হতে হবে? বেশি থেকে কম গাঢ়ত্ব। কিন্তু কোন একটা দ্রবণে যদি দ্রাবককে তুমি মুভ করাতে চাও, তার মানে সেখানে কি হবে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যেতে হবে। তার মানে ডিপেন্ড করছে একটা দ্রবণের কোন অণু মুভ করবে, দ্রাবের অণু মুভ করবে না দ্রাবকের অণু মুভ করবে। যদি দ্রাবের অণু মুভ করতে হয় তাহলে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্ব, যদি দ্রাবকের কোনাকে মুভ করতে হয় তাহলে কি হবে? কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্ব, সরি কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্ব আসবে দ্রাবক। তাহলে এই যে আমরা বলছি যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, এটা ডিপেন্ড করছে তুমি কার কোনাকে মুভ করছো, দ্রাবকের কোনাকে মুভ করাচ্ছ ইয়া দ্রাবের কোনাকে তুমি মুভ করাচ্ছ। এবার মনে রাখবে যখন দ্রাবকের কোনা মুভ করছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, তখন সেটাকে আমরা কি বলবো? অভিস্রবণ। তখন সেটাকে আমরা কি বলবো? অভিস্রবণ। কিন্তু যখন কোনো দ্রাবের কোনা মুভ করছে বেশি থেকে কম ঘনত্বের দিকে, যতক্ষণ না পর্যন্ত উভয়ের ঘনত্ব সমান হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? ব্যাপন। তাহলে এখানে তুমি যে দুটো পড়লে সে দুটো কি পড়লে? ব্যাপন পড়লে। মানে একটা দ্রবণের কে মুভ করছে? একটা দ্রবণে কে মুভ করছে? দ্রাবের কোনা।
দ্রাবের কোণা মুভ করছে বেশি থেকে কম ঘনত্বের দিকে, তার জন্য এটাকে তুমি কি বললে, ব্যাপন বলে। একটা সাধারণ ব্যাপন, একটা সহায়ক ব্যাপন। কিন্তু ব্যাপন বাদ দিয়ে যদি অভিশ্রবণ হতে হয় তাহলে কি হতে হবে, অভিশ্রবণ মানে হচ্ছে তখন কে আসবে, দ্রাবকের কোণা আসবে, দ্রাবের কোণা আসবে না, দ্রাবকের কোণা আসবে। চলো আমি যদি একটা দ্রাবের এখানে উদাহরণ দিই, যেমন বিভিন্ন ধরনের গ্যাস, মনে করো অক্সিজেন O2, আচ্ছা মনে করো CO2, ঠিক আছে, এগুলো যদি মুভ করতে চাই মনে করো কোষের ভিতরে, তাহলে সিম্পল ডিফিউশন পদ্ধতিতে কিন্তু এরা চলে আসবে, সিম্পল ডিফিউশন পদ্ধতি চলে আসবে। কারণ কি, দেখো CO2-র মধ্যে তুমি যদি কণাগুলো দেখো বা তুমি O2-র কণাগুলো, এগুলো কি, এগুলো সব হচ্ছে তোমার দ্রাবের কণা। কিন্তু যদি মনে করো কোনো একটা লিকুইড পদার্থকে যদি তুমি মুভ করাতে চাও, মনে করো ওয়াটারকে মুভ করাতে চাও, তখন কি তোমার ব্যাপন হবে না? ওয়াটার মুভ করছে মানে কি, দ্রাবকের কণা মুভ করছে, তখন থোড়ি না ব্যাপন হবে, তখন হবে অভিশ্রবণ। তাহলে কোষ পর্দার মধ্যে দিয়ে কি ওয়াটার মুভ করে না, করে তো। তার মানে মনে রাখবে, যখন কোনো দ্রাবের কণা মুভ করছে কোষ পর্দাকে, তখন আমার হচ্ছে কি ব্যাপন। সেটা দু ধরনের হতে পারে, সাধারণ ব্যাপন আর সহায়ক ব্যাপন। সেটা ডিপেন্ড করছে যে দ্রাবের কণাটা কী রকম। দ্রাবের কণাটা যদি এইগুলো হয় তাহলে সাধারণ ব্যাপন, দ্রাবের কণাগুলো যদি এর উল্টো হয় তাহলে হবে সহায়ক ব্যাপন। মোট কথা, ব্যাপন মানে আমার দ্রাবের কণা মুভ করছে। কিন্তু যদি আমি বলি কোনো ওয়াটারকে মুভ করাতে চাই, অবশ্যই তখন আমাকে কি করাতে হবে, অভিশ্রবণ করাতে হবে। তাহলে দেখো, ব্যাপন আর অভিশ্রবণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, যে কেন বেশি ঘনত্ব থেকে কম গাঢ়ত্বে তোমার যাচ্ছে দ্রাবক, আর কেন কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বে আসছে দ্রাবক। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবারে দেখো তাহলে মনে করো, যখন এর মধ্য দিয়ে কোনো ওয়াটার মলিকুল যাবে বা যে কোনো পোলার মলিকুল যাবে, যে কোনো পোলার মলিকুল যাবে, তখন একটা নির্দিষ্ট প্রোটিনের থ্রু দিয়ে যাবে। দেখো, তুমি যদি বলো যে এই লিপিডকে ক্রস করে পরে ওয়াটার যাবে, সেটা কি সম্ভব? দেখো, জল থেকে রক্ষা পাওয়ার জন্যই এখানে লিপিডের বাইলেয়ার হয়েছে, কারণ লিপিডের টেলগুলো জল থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আবার এই লিপিডের মাঝ দিয়ে যদি তুমি জলকে বলো পাস করাবো, সেটা কি সম্ভব? তার মানে যদি ওয়াটার মলিকুলকে ক্রস করতে হয় বা দ্রাবকের অণুকে ক্রস করতে হয়, তাহলে পারফেক্ট একটা প্রোটিনের সাহায্যে যেতে হবে, কারণ যাতে পরে ওয়াটারটা কোনো মতে ফসফোলিপিডের মধ্যে টাচ না হয়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়, যেটা আমি অলরেডি আগে থেকেই বলে আসছি তোমাদেরকে। তার মানে এখানে কি হবে, যদি কোনো লিকুইড পার্টকে মুভ করাতে হয়, তাহলে এখানেও কোনো একটা স্পেশাল প্রোটিন থাকবে। তাহলে মনে করো সাপোজ এখানেও কোনো একটা স্পেশাল প্রোটিন থাকছে, যার মধ্য দিয়ে কি হবে বলো, যার মধ্য দিয়ে দেখো, যার মধ্য দিয়ে ওয়াটার মলিকুল যাবে, যার মধ্য দিয়ে ওয়াটার মলিকুল যাবে। তাহলে ওয়াটার মলিকুল যখন যাবে, সে তখন কি হবে না, কম গাঢ়ত্ব থেকে কি যাবে, বেশি গাঢ়ত্বের দিকে যাবে, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যাবে। কেন বলো তো? কারণ দুটো ঘনত্বকে সমান করার জন্য। কারণ দ্রাবকটা যখন বেশি থেকে কম দিকে আসছে, মানে কি কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্ব আসছে, তবে গিয়ে তো দুটো ঘনত্ব সমান হবে। যাই হোক, তাহলে মনে রাখবে, যখন ওয়াটার যখন আসতে চায়, তখন যে প্রোটিনের সাহায্যে সে কিন্তু মুভ করে অভিস্রবণ পদ্ধতিতে, সেই প্রোটিনটাকে আমরা কি বলি, সেই প্রোটিনটাকে আমরা বলি পোরিন প্রোটিন। ঠিক আছে? তাহলে এই যে প্রোটিনটা, এই প্রোটিনটার নাম আমরা কি দেব, এই প্রোটিনটার নাম দিয়ে দেবো আমরা পোরিন। এবং যেহেতু ওয়াটার, তার জন্য এর নাম হয়ে যাবে কি, অ্যাকোয়াপোরিন। তাহলে এর নাম কি হয়ে যাবে, এর নাম হয়ে যাবে অ্যাকোয়াপোরিন। তার মানে কোনো ওয়াটার মলিকুল অর্থাৎ দ্রাবকের অণু কোষ পর্দার মধ্য দিয়ে ক্রস করে কার সাহায্যে, অ্যাকোয়াপোরিনের সাহায্যে। আর সিম্পলি যদি তোমাকে বলে যে কোনো পোলার মলিকুল পাস করে কার সাহায্যে, পোরিন প্রোটিনের সাহায্যে। তাহলে পোরিন প্রোটিনের সাহায্যে যে কোনো পোলার মলিকুল পাস করে, বাট ওয়াটার অ্যাকোয়াপোরিন প্রোটিনের সাহায্যে মুভ করে। কি পদ্ধতিতে? অভিশ্রবণ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? অভিশ্রবণ বা অসমোসিস পদ্ধতিতে, অভিশ্রবণ। তাহলে এখানেও বলো কোনো এটিপির প্রয়োজন হলো, এখানেও কিন্তু কোনো এটিপির প্রয়োজন হলো না। তার মানে এটা কি, এটাও হয়ে গেল আমাদের কি না, এটাও হয়ে গেল আমাদের নিষ্ক্রিয় পরিবহন। এক্ষেত্রে কারো ক্ষেত্রে আমাদের কোনো এটিপির প্রয়োজন হচ্ছে না, তাই তো? চলো, তাহলে অভিশ্রবণ ক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে দ্রাবকের কোণা মুভ করবে। কার কোণা? দ্রাবকের কোণা, দ্রাবের কোণা নয়, দ্রাবকের কোণা। আর অবশ্যই অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটো ঘনত্বকে আলাদা থাকতে হবে। অর্থাৎ একটা পর্দা দ্বারা দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ আলাদা থাকবে, তখন ওই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের কোণাটা আসবে। ঠিক আছে? কারণ ওয়াটারটা বেশি থেকে কম দিকে আসবে, তবে গিয়ে তো দুটোর ঘনত্ব সমান হবে, তাই তো? তখন আমরা সেটা কি বলবো, অভিশ্রবণ। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে না, এটার ক্ষেত্রে কোষ পর্দাকে মুভ করছে। কে মুভ করছে? দ্রাবকের কোণা মুভ করছে। কি পদ্ধতিতে? অভিশ্রবণ পদ্ধতি। তাহলে দেখো, সাধারণ ব্যাপন, সহায়ক ব্যাপন এবং অভিশ্রবণ, এই তিনটার ক্ষেত্রে কোনো রকম কোনো এটিপির প্রয়োজন হলো না। আর এটিপির প্রয়োজন যদি না হয়, তাকে কি বলে? তাকে বলে নিষ্ক্রিয় পরিবহন, বা আমরা বলতে পারি প্যাসিভ ট্রান্সপোর্ট। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে দেখো, এখানে এক্সট্রা আরেকটা জিনিস তোমরা জেনে নাও, যে
এই যে সহায়ক ব্যাপন যেটাকে আমরা বলেছি, এই সহায়ক ব্যাপনে কি হচ্ছে না, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিয়ে কি আছে, ব্যাপন মানেই সেখানে দ্রাবের কণা আসছে, একদম চোখ মুজে বলে দেবে দ্রাবের কণা আসছে, ঠিক আছে। তাহলে মনে করে এখানে কোনো একটা কণা আসছে বা কোনো আয়ন আসছে, যে আসছে সে প্রোটিনের সাহায্যে আসছে। এবারে যে প্রোটিনটার সাহায্যে আসছে সেই প্রোটিনটা দু ধরনের হতে পারে। যে প্রোটিনটার সাহায্যে আসছে সেই প্রোটিনটা আবার দু ধরনের হতে পারে সেটা চ্যানেল প্রোটিন, হতে পারে সেটা ক্যারিয়ার প্রোটিন। চলো তাহলে এত তো আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়ে গেছে যে নিষ্ক্রিয় পরিবহনে কি হয়, এক সাধারণ ব্যাপন, দুই সহায়ক ব্যাপন আর তিন অভিস্রবণ। কখন অভিস্রবণের প্রয়োজন হচ্ছে, যখন দ্রাবকের কণা মুভ করছে। কখন তোমার ব্যাপনের প্রয়োজন হচ্ছে, যখন দ্রাবের কণা মুভ করছে। কখন সাধারণ ব্যাপন হচ্ছে, যখন কণাগুলো ছোট হচ্ছে, নন পোলার হচ্ছে, লিপিড দ্রব্য হচ্ছে। কখন সহায়ক ব্যাপন অর্থাৎ ব্যাপন হবে কিন্তু একটা প্রোটিনের সাহায্যে, যখন কণাগুলোর সাইজটা বড় হয়ে যাচ্ছে, কণাগুলো পোলার হয়ে যাচ্ছে আর কণাগুলো লিপিড দ্রব্য হচ্ছে না। পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে নিষ্ক্রিয় পরিবহন। এবারে মনে রাখবে এই সহায়ক ব্যাপন যেখানে কোনো একটা প্রোটিনের সাহায্য হচ্ছে ব্যাপনের জন্য, এই প্রোটিনটা দু ধরনের হতে পারে। তাহলে নেক্সট টাইম বলতে পারি কি, দেখো আশা করি ব্যাপার ক্লিয়ার। দেখো তাহলে নেক্সট আমরা বলতে পারি এই যে সহায়ক ব্যাপন যেটাকে আমরা সহায়ক ব্যাপন বললাম, এই সহায়ক ব্যাপনে যে প্রোটিনটা ব্যবহৃত হয় এই প্রোটিনটা দেখো দু ধরনের হতে পারে। এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা দু ধরনের হতে পারে। কি কি হতে পারে দেখো, এক হতে পারে সেটা হচ্ছে চ্যানেল প্রোটিন, আরেকটা হতে পারে সেটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। তাহলে একটা হতে পারে চ্যানেল প্রোটিন, আরেকটা হতে পারে দেখো ক্যারিয়ার প্রোটিন। মনে করো এই লিপিড যে স্তর, এই লিপিডের স্তরের মধ্যে এই লিপিডের স্তরের মধ্যে যদি মনে করো একটা প্রোটিনের কোনো চ্যানেল থাকে, মনে করো সাপোজ একটা প্রোটিন আছে বা প্রোটিনের কমপ্লেক্স আছে, এমন নয় যে একটাই প্রোটিন, মনে করো কোনো একটা প্রোটিনের কমপ্লেক্স আছে, মনে করো কোনো একটা প্রোটিনের কমপ্লেক্স আছে, ক্লিয়ার। তাহলে দেখো এই যে প্রোটিন, এই প্রোটিনের মধ্য দিয়ে এই যে প্রোটিন, এই প্রোটিনের যে মধ্য দিয়ে এই প্রোটিনের মধ্য দিয়ে কি হবে, বিভিন্ন ধরনের আয়ন তারা কিন্তু এই চ্যানেল দিয়ে পরে কোষ পর্দাকে ক্রস করবে, বিভিন্ন ধরনের আয়ন, এবং এটা কিন্তু হাইলি স্পেসিফিক। মনে করো একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, তো সেখানে সোডিয়াম আয়নেই যাবে, অন্য কোনো যাবে না। মনে করো পটাশিয়াম চ্যানেল, সেখানে পটাশিয়ামও যাবে। এবার এক্সেপশনাল সোডিয়াম পটাশিয়াম আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টে পড়বো, একটা আছে এক্সাম্পল। কিন্তু মনে রাখবে এখানে এটা হচ্ছে যে চ্যানেল প্রোটিন। তাহলে চ্যানেল প্রোটিনের থ্রু কিন্তু সহায়ক ব্যাপন হতে পারে। এটা বাদ দিয়েও আরেকটা প্রোটিন আছে আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিনের ক্ষেত্রে কি হয় দেখো, মনে করো এখানে একটা প্রোটিন আছে, মনে করো এখানে কোনো একটা প্রোটিন আছে, মনে করো এখানে কোনো একটা প্রোটিন আছে, এখানে মনে করো কোনো একটা প্রোটিন আছে, ক্লিয়ার। এবারে এই প্রোটিনটা দেখো ওদিক থেকে কোনো একটা কণাকে ক্যাচ করলো, কোনো একটা কণাকে বা আয়নকে সে কী করলো, এই প্রোটিনটা ক্যাচ করলো। ক্যাচ করার পর এই যে প্রোটিনটা, এই প্রোটিনটার কনফরমেশন চেঞ্জ হবে, অর্থাৎ সে কী হবে, তার অবস্থানটা চেঞ্জ করবে। কনফরমেশন চেঞ্জ মানে কি, তার অবস্থানটা চেঞ্জ করবে। সে তার অবস্থানটা চেঞ্জ করার পর সে তখন কি করবে দেখো, এরকম, এখন দেখো এরকম হয়ে যাবে, এরকম অবস্থান হয়ে যাবে। তাহলে এখন যদি সে এইরকম অবস্থানে চলে আসে, এখন দেখো সে যদি এইরকম অবস্থানে চলে আসে, তাহলে এখন কি হবে দেখো, ও যে কণাটাকে ওইদিকে পিক আপ করেছিল সেটাকে কি করবে, এদিকে রিলিজ করে দেবে, এদিকে কি করে দেবে, এদিকে রিলিজ করে দেবে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ক্যারিয়ার প্রোটিন। এটাকে আমরা কি বলবো, ক্যারিয়ার প্রোটিন। তাহলে আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি যে যখন কোনো একটা কণা, সে কণাটাকে কোনো একটা প্রোটিনের সাহায্যে ব্যাপন প্রক্রিয়া সেটা মুভ করে, তখন সেটা কি বলে, সহায়ক ব্যাপন। এবারে যে প্রোটিনটা সাহায্য করছে ব্যাপনে, সেই প্রোটিনটা আবার দু ধরনের হতে পারে সেটা চ্যানেল প্রোটিন, অর্থাৎ একটা চ্যানেলের থ্রু বিভিন্ন আয়নকে ক্রস করতে করবে, এবং মনে রাখবে এটা হাইলি স্পেসিফিক, এমন নয় যে যে কেউ এসে পড়বে, সবার জন্য স্পেসিফিক চ্যানেল থাকে। আর তার সাথে আরেকটা প্রোটিন আমি পেলাম, সেটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন মানে সে তার কনফরমেশন চেঞ্জ করে, প্রথমে কোনো একটা পার্টিকুলার কোনো একটা কণাকে সে ক্যাচ করবে, তারপর তার কনফরমেশন চেঞ্জ করার পর তাহলে কি করবে, সে কণাটাকে কোষ পর্দার মধ্যে প্রবেশ করিয়ে দেবে,
ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ক্যারিয়ার প্রোটিন, এটাকে বলবো আমরা চ্যানেল প্রোটিন। অর্থাৎ আমরা বলতে পারি যে সহায়ক ব্যাপন, দেখো সহায়ক ব্যাপন, এই সহায়ক ব্যাপনে সাহায্য করে এরকম দুটো প্রোটিন, এক ক্যারিয়ার প্রোটিন, এক চ্যানেল প্রোটিন আর দুই হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। এবং এখানেও কিন্তু কোনো এটিপির প্রয়োজন হচ্ছে না, তার জন্য এটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। তাহলে এই ছিল আমাদের ওভারঅল নিষ্ক্রিয় পরিবহন। এবার আমরা যখন সক্রিয় পরিবহন যদি দেখি, সেখানে এটিপির প্রয়োজন হবে এবং সেখানেও তুমি সেম ক্যারিয়ার প্রোটিনকেই পাবে, কিন্তু সেখানে ক্যারিয়ার প্রোটিনটা কি করবে, এটিপির ব্যবহার করবে। তাহলে এখানে ক্যারিয়ার প্রোটিন কি করছে, এটিপির সাহায্য ছাড়াই অণুটাকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে, তার জন্য এটা কি ক্যারিয়ার প্রোটিনের সাহায্য হচ্ছে, বাট নিষ্ক্রিয় পরিবহন। কিন্তু এই ক্যারিয়ার প্রোটিনেই যখন কোনো একটা অণুকে ট্রান্সপোর্ট করবে বাট এটিপির সাহায্যে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি সক্রিয় পরিবহন। তাহলে আমাদের কোষ পর্দার মধ্যে যে পরিবহন, সেটা নিষ্ক্রিয় পরিবহন আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবারে সক্রিয় পরিবহন কি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব এবং তারপরে আমরা দেখব যে সক্রিয় পরিবহনের পর বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণু আছে, অর্গানেলি, সেগুলো আমরা একটা একটা করব। ততদিন পর্যন্ত তোমরা প্রত্যেকটা জিনিস খাতাতে শর্ট নোট করবে এবং রিভিশন করতে থাকবে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং অবশ্যই ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার কিন্তু করতে ভুলবে না। ঠিক আছে।